হ্যালো বন্ধুরা, সকলে তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি আবারও তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এলাম। তো মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার অবশ্যই করবে। তো আজকে আমাদের বিষয় হচ্ছে মেধাশ্রী বৃত্তির জন্য আবেদনপত্র। আমরা দেখে নেব যে সমস্ত ছেলেমেয়েরা ওবিসি অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাস, সেই সমস্ত ছেলেমেয়েরা মেধাশ্রী বৃত্তির জন্য আবেদন বা রিনিউয়ালের জন্য কিভাবে আবেদন করবে তাই সংক্রান্ত আজকে আমাদের ফর্ম ফিল আপ, অর্থাৎ মেধাশ্রী বৃত্তির জন্য কিভাবে আমরা ফর্ম তুলে সেই ফর্মটি ফিল আপ করবো এবং সেই ফর্মটি কোথায় জমা দেবো, তার সাথে কি কি ডকুমেন্টস দেবো এবং কিভাবে আমাদের সেই ফর্মটা ফিল আপ করতে হবে। আজকের আমাদের ভিডিওটি হচ্ছে এই বিষয় নিয়ে। তো চলুন কিভাবে আমরা এই ফর্মটা ফিল আপ করবো এবং কীভাবে বা সেই সমস্ত ডকুমেন্টসগুলো এর সাথে দেবো সেগুলো কিন্তু আমাদেরকে দেখে নেওয়া যাক। ফর্ম ফিল আপ করার জন্য আমাদেরকে যে ডকুমেন্টসগুলো অবশ্যই কাছে রাখতে হবে, একটা পাসপোর্ট সাইজের ফটো, 2 নম্বর হচ্ছে মোবাইল নম্বর, কাস্ট সার্টিফিকেট, জন্ম তারিখের জন্য অবশ্যই বার্থ সার্টিফিকেট এবং ব্যাংকের পাসবই, তার সাথে সাথে একটি ইনকাম সার্টিফিকেট, আর আমাদের খাদ্যসাথী নম্বর যেটাকে আমরা বলি রেশন কার্ড, এবং আধার কার্ডের নম্বর। এই ডকুমেন্টসগুলো আমাদেরকে কিন্তু কাছে রাখতে হবে। আজকে আমরা দেখব কিভাবে ওবিসি মেধাশ্রী বৃত্তির যে আবেদনপত্র, সেই আবেদনপত্রটা আমরা পূরণ করব। তো এই হচ্ছে আমাদের সেই মেধাশ্রী বৃত্তির জন্য আবেদনপত্র। তো সেই আবেদনপত্রতে যখন আমরা পূরণ করব, এখানে দুটো বক্স দেওয়া থাকবে, একটা নতুনদের জন্য আর একটা হচ্ছে পুনর্নবীকরণ, অর্থাৎ যারা নতুনভাবে আবেদন করবে তাদের জন্য নতুনের জায়গায় টিক দিতে হবে, আর যারা রিনিউয়াল করবে তাদের জন্য এই পুনর্নবীকরণ ঘরে টিক দিতে হবে। এবার আবেদনকারীর যে পুরো নাম, প্রথমকার ঘরে আছে আবেদনকারীর পুরো নাম, এখানে আবেদনকারীর যে পুরো নাম সেটা কিন্তু এখানে বসাতে হবে। আমি এটা একটা নাম বোঝানোর জন্য লিখেছি, যেমন ABC দাস লিখেছি। তো আপনারা যখন পূরণ করবেন, আপনাদের যে বার্থ সার্টিফিকেট, সেই বার্থ সার্টিফিকেটে যে নামটা আছে এবং নামের যে স্পেলিং, সেই স্পেলিংটা ভালোভাবে দেখে তবেই কিন্তু পূরণ করবেন। এরপরে আছে আবেদনকারীর পিতা মাতা বা অভিভাবক, অর্থাৎ আবেদনকারীর যিনি পিতা বা মাতা থাকবেন, বা যিনি পিতা বা মাতার পরিবর্তে যদি তার অন্য কোনো অভিভাবক থাকে, অর্থাৎ যাদের হয়তো মা বাবা হয়তো বেঁচে নাই, তাদের অভিভাবক হিসাবে তাদের অন্য কেউ থাকতে পারে, সেক্ষেত্রে সেই অভিভাবকের নাম কিন্তু এখানে লিখবে। আর যদি পিতা অভিভাবক থাকে তাহলে পিতার নাম কিন্তু এখানে বসাতে হবে। যেমন আমি এখানে লিখেছি MNK দাস। আপনারা আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা এইভাবে কিন্তু লিখবেন। এরপর ডান দিকে, ফর্মের ডান দিকে একটা জায়গায় যেখানে বলছে একটা নিজ সাইন করা পাসপোর্ট মাপের ছবি প্রধান শিক্ষক দ্বারা প্রত্যক্ষ করে এখানে কিন্তু চেটাতে হবে, অর্থাৎ যার আপনার এই ফর্মটা ফিল আপ হবে সেই শিক্ষার্থীর এখনকার তোলা একটা পাসপোর্ট মাপের ছবি এখানে কিন্তু চেটাতে হবে। এরপর 3 নম্বর ঘরে আছে লিঙ্গ, অর্থাৎ সে পুরুষ না স্ত্রী যেটা হবে সেটাতে কিন্তু টিক চিহ্ন দিতে হবে। যদি সে পুরুষ হয় তাহলে পুরুষও ঘরে দেবে, যদি সে মেয়ে হয় তাহলে সে মেয়ের ঘরে টিক চিহ্নটা দেবে। এরপর 4 নম্বরের ঘরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জন্ম তারিখ। জন্ম তারিখে যা তার যে ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম যে সার্টিফিকেট আছে, সেই জন্ম সার্টিফিকেটে যে জন্ম তারিখটা দেওয়া থাকবে সেই তারিখটা দেখে কিন্তু এখানে বসাতে হবে। যদি মনে করা যাক কোনো একজনের জন্ম তারিখ জানুয়ারি মাসের 10 তারিখ 2014 সাল, তাহলে প্রথমে এই ঘরটাতে বসাবে 10, তারপরে এখানে বসাবে মাস 01 এবং তারপরে বসাবে 2014 সাল। এরপরে 5 নম্বর ঘর আছে মোবাইল নাম্বার, তার এখনকার একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার সেটা কিন্তু এখানে বসাতে হবে। তো মোবাইল নাম্বারটা অবশ্যই 10 অঙ্কের হয়, মনে রাখতে হবে। তো তার জন্য মোবাইল নাম্বার এখানে তাদেরকে এখনকার যে মোবাইল নাম্বার সেই নাম্বারটা বসাতে হবে। এরপর
আসবে 6 নম্বর ক্যাটাগরি। 6 নম্বর ক্যাটাগরিতে সে ওবিসি এ না ওবিসি বি সেটা কিন্তু এখানে লিখতে হবে। ওবিসি এ যারা মাইনরিটি সম্প্রদায় তাদের ক্ষেত্রে ওবিসি এ হবে, আর ওবিসি বি যারা অন্যান্য বিশেষ করে যারা মুচি, তাঁতি বা আরও অন্যান্য যে সমস্ত যারা আছে নাপিত, এইগুলোর ক্ষেত্রে তাদের কিন্তু ওবিসি বি, অর্থাৎ যারা হিন্দু সম্প্রদায়ভুক্ত তাদেরকে আমরা ওবিসি বি ক্যাটাগরিতে উল্লেখ করব। তো এখানে মনে রাখতে হবে যে ওবিসি এ বা ওবিসি বি এখানে সিলেকশন করার পর দেখে নিতে হবে তার যে কাস্ট সার্টিফিকেট, সে কাস্ট সার্টিফিকেটে তো তার যে কাস্ট সার্টিফিকেট, সেই কাস্ট সার্টিফিকেটে যা লেখা থাকবে নাপিত বা তাঁতি বা অন্য কোনো যদি সাবকাস্ট থাকে সেটা দেখে কিন্তু এখানে সুন্দর করে সে বসাবে, যা যেটা হবে সে সেটা কিন্তু এখানে বসাবে। এরপরে আছে জাতিগত শংসাপত্র। জাতিগত শংসাপত্র বলতে তার যে কাস্ট সার্টিফিকেট আছে, অর্থাৎ ওবিসি যে সার্টিফিকেট আছে, সে ওবিসি সার্টিফিকেটে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে। প্রথমে WB দিয়ে ওবিসি এইভাবে কিন্তু থাকবে। তারপরে এখানে সাল থাকবে, তারপরে নাম্বারটা কিন্তু থাকবে। এরপরে থাকবে তারিখ, অর্থাৎ ওই সার্টিফিকেটটা যে ডেটে তৈরি হয়েছে সেই ডেটটা কিন্তু এখানে বসাতে হবে। মনে করা যাক কোনো একজনের ওবিসি সার্টিফিকেটটা তৈরি হয়েছে জানুয়ারি মাসে 12 তারিখ 2014 সালে, তো সেক্ষেত্রে 12/1/2014 এরকমভাবে কিন্তু তা থাকবে, সেটা কাস্ট সার্টিফিকেট দেখে এখানে কিন্তু বসাতে হবে। এরপরে জাতিগত শংসাপত্র প্রদানকারী, সম্ভবত জাতিগত শংসাপত্র প্রদান করে একমাত্র SDO সাহেব, তো সেই জন্য এখানে SDOটা লিখতে হবে এবং ওই SDOটা কোন জায়গায় অবস্থান করছে সেই জায়গাটার নাম লিখতে হবে। যদি কোনো একজনের SDO সার্টিফিকেটটা হয়তো রামপুরহাট থেকে পেয়ে থাকে, তাহলে এখানে সে রামপুরহাট এটা কিন্তু লিখে দেবে। এরপরে আমরা আসব স্থায়ী ঠিকানা। তো স্থায়ী ঠিকানাতে প্রথমে আছে দেখুন বাড়ির নাম, গ্রাম, পাড়া এবং রাস্তার নাম্বার। তো যদি অনেকে বাড়ির নম্বর জানা থাকলে সেখানে বাড়ির নম্বর লিখবেন, যদি না জানা থাকে তাহলে যে গ্রাম আছে সেই গ্রামের নামটা লিখে দেবেন, যদি নিজে পাড়ার নামটা জানা থাকে তাহলে পাড়ার নামটা এখানে লিখে দেবেন, গ্রামের নাম যাদের ক্ষেত্রে যেমন হবে তেমন লিখবেন। এখানে আমি জাস্ট বোঝানোর জন্য একটা XYZ লিখেছি এবং পাড়ার নাম হয়তো বাজার পাড়া বা এরকম কিছু তার জন্য লিখেছি। এরপরে পোস্ট অফিস, যার যেটা পোস্ট অফিস হবে সেই পোস্ট অফিসের নাম এখানে লিখে দেবেন। এখানে বোঝানোর জন্য আমি যেমন লিখেছি বসুয়া। তারপরে যদি কেউ শহর অঞ্চলে থাকেন তাহলে পৌরসভা নাম, এবং যদি সে গ্রামের দিকে থাকে তাহলে ব্লকের নাম। এখানে বোঝানোর জন্য আমি রামপুরহাট 2 এটা কিন্তু লিখেছি। এরপর দেখুন গ্রাম পঞ্চায়েত, যারা গ্রামের দিকে থাকে তাদের ক্ষেত্রে অবশ্যই গ্রাম পঞ্চায়েত এখানে নাম কিন্তু লিখতে হবে এবং সেই গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে লিখে দেবেন, এবং যে জেলা থেকে অ্যাপ্লিকেশানটা করছেন সেই জেলার নামটা কিন্তু এখানে লিখতে হবে। ঠিক আছে, তো এখানে বোঝানোর জন্য যেমন আমি একটা জেলার নাম লিখেছি বীরভূম। এরপর 10 নম্বর কলমে পিতা মাতা অভিভাবক যিনি আবেদনকারীর পড়াশোনার আর্থিক দায়িত্ব নিয়েছেন। তো এক্ষেত্রে মনে রাখতে হবে ওই ছেলের পড়াশোনার জন্য পিতা মাতা বা অভিভাবক হিসেবে যিনি পড়াশোনার দায়িত্ব নিয়েছেন তার কিন্তু এখানে সুন্দর করে নামটা লিখতে হবে। যদি পিতা নিয়ে থাকে পিতার নামটা লিখতে হবে, বা পিতা বা মাতা যদি নিয়ে থাকে তাহলে মাতা নেবে নামটা এখানে লিখবে, বা পিতা মাতার পরিবর্তে যদি অন্য কেউ অভিভাবক হিসাবে থাকে তাহলে তিনি তার এখানে নামটা কিন্তু লিখবেন, এবং সেই অভিভাবকের পেশা যিনি যে পেশার সাথে যুক্ত সেখানে সেটা লিখবে। যদি কেউ চাষবাসের সাথে যুক্ত সে চাষবাস লিখবে, কেউ যদি রাজমিস্ত্রির সাথে যুক্ত রাজমিস্ত্রি লাগবে, কেউ যদি চাকরি করার সাথে যুক্ত সে চাকরি লিখবে, এবং চাকরির সাথে যুক্ত হলে সেখানে বলছে বেতনের একটা শংসাপত্র কিন্তু দিতে হবে। এরপর ওই ব্যক্তির ঠিকানাটা কিন্তু এই ঘরে অবশ্যই লিখতে হবে। ঠিক আছে, এবং সেই ঠিকানার সময় নিজের গ্রামের নাম, পোস্ট অফিস, জেলার নাম, থানার নাম এবং পিনকোড এগুলো এখানে কিন্তু সে লিখে দেবে। এরপর 11 নম্বরে বিদ্যালয়ের নাম এবং ঠিকানা। তো এখানে বিদ্যালয় অর্থাৎ ওই শিক্ষার্থী যে বিদ্যালয়ে পড়াশোনা করে সেই বিদ্যালয়ের নাম এখানে কিন্তু তাকে লিখে দিতে হবে সুন্দর করে, এবং তারপরে ওই বিদ্যালয়ের ঠিকানাটা কিন্তু এখানে সুন্দর করে লিখতে হবে। বিদ্যালয়ের ঠিকানা, যে ঠিকানায় বিদ্যালয়টি অবস্থান করছে সেই ঠিকানাটা এখানে সুন্দর করে লিখতে হবে, এবং ওই শিক্ষার্থী
কোন ক্লাসে পড়ছে সেই ক্লাসটা এখানে কিন্তু অবশ্যই দেখাতে হবে। যেহেতু সে 6-এ পড়ে তাহলে 6 লিখবে, 7-এ পড়লে 7, 5-এ পড়লে 5, এবং সে কবে থেকে এই ক্লাসে পড়ছে। তো তার জন্য যখন সে ভর্তি হয়েছিল তখন তাকে একটা রসিদ কিন্তু দিয়েছিল, সেই রসিদে যে তারিখটা থাকবে সেই তারিখটা দেখে কিন্তু এখানে বসাবে। যদি সে দেখা যায় 2024 সালে জানুয়ারি মাসের 2 তারিখে যদি সে ভর্তি হয় তাহলে সে এখানে লিখবে 2/01/2024। এরপর আগের বছর অন্য কোনো বৃত্তি বা স্টাইপেন্ড পেয়েছে কিনা, যদি সে স্টাইপেন্ড পেয়ে থাকে তাহলে এই ঘরটাতে তাকে টিক চিহ্ন দিতে হবে, আর যদি না পেয়ে থাকে তাহলে এই ঘরটাতে তাকে টিক চিহ্ন দিতে হবে। যদি পেয়ে থাকে তাহলে সে কতটা পরিমাণ ভাতা পেয়েছে, সেই ভাতা বা বৃত্তির পরিমাণটা কত সেটা লিখতে হবে, এবং কি বৃত্তি সে পেয়েছে সেই বৃত্তির নামটাই ঘরে লিখে দিতে হবে, এবং বৃত্তির যে বিশদ বিবরণ সেই বিশদ বিবরণটা তাকে লিখতে হবে। যেমন সে আগের বছরে মেধাশ্রী পেয়েছে, তাহলে এখানে মেধাশ্রীতে সে কত টাকা পেয়েছে লিখতে হবে, 800 টাকা পেয়েছে, তাহলে এখানে লিখতে হবে 800 টাকা। বৃত্তির নাম লিখতে হবে মেধাশ্রী, আর এখানে বিশদ বিবরণের ঘরে লিখতে হবে মেধাশ্রী এবং ₹800 এরকম। এরপর আমরা আসব ব্যাংক সম্বন্ধীয় তথ্য। যদি যে শিক্ষার্থী এই দরখাস্তটা করছে তার যে ব্যাংকে বই আছে সেই ব্যাংকের বইটা দেখে নিতে হবে যে সেই ব্যাংকের বইটা কোন ব্যাংকের। তো সেইখানে যে তার পাস বই থাকবে সেই পাস বই দেখে সে কিন্তু বলে দেবে তার ব্যাংকের নাম, সেই ব্যাংকের নামটা এখানে কিন্তু সে লিখবে। যেমন আমি এখানে উদাহরণস্বরূপ লিখে দিয়েছি PNB, যেহেতু জায়গাটা অল্প সেই জন্য সংক্ষেপে PNB অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। কারো যদি ইউনিয়ন ব্যাংকে বই থাকে তাহলে সেই ইউনিয়ন ব্যাংক এখানে লিখবে, যদি স্টেট ব্যাংক থাকে তাহলে স্টেট ব্যাংক লিখবে, বা আরও অন্যান্য যদি কোনো ব্যাংক থাকে সেই ব্যাংকের নাম কিন্তু এখানে পরিষ্কারভাবে লিখবে, এবং ওই ব্যাংকের বইটি কোন ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের নামটা কিন্তু এখানে সে লিখবে, এই ঘরটাতে সুন্দরভাবে লিখে দেবে। তারপরে তার যে পাসবই আছে পাসবই প্রথম পাতাটা খুললেই অ্যাকাউন্ট নম্বরটা সে কিন্তু সুন্দরভাবে দেখতে পাবে, এবং সেই অ্যাকাউন্ট নম্বরটা দেখে দেখে এখানে সে কিন্তু বসাবে। আর কি অবশ্যই IFSC কোডটা দিতে হবে। IFSC কোডটা প্রথম পাতাটা বইয়ের খোলার পর পাসবইয়ের দেখতে পাবে যে IFSC কোড বলে একটা কোড কিন্তু দেওয়া আছে, সেই কোডটা এখানে কিন্তু দেখে দেখে তাকে বসাতে হবে, আর বসাতে হবে MICR কোড। যদি MICR কোড না থাকে তাহলে এই ঘরে কোনো কিছু লেখার দরকার নাই, কিন্তু অবশ্যই IFSC কোডটা দিতে হবে। এরপর আমরা দেখে নেব যে অন্য কোনো বৃত্তি বা স্টাইপেন্ড এই বছরে আবেদন করেছি কি, যদি করে থাকে তাহলে হ্যাঁ দিতে হবে, আর যদি করে না থাকে তাহলে না দিতে হবে। যদি সে অন্য কোনো বৃত্তির জন্য আবেদন করে থাকে অবশ্যই হ্যাঁ দেবে, আর যদি করে না থাকে তবে না দেওয়াই উচিত। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে অবশ্যই অন্য কোনো বৃত্তির জন্য আবেদন করেছে কিনা সেক্ষেত্রে না দেওয়াটাই উপযুক্ত হবে। এরপর আধার কার্ড নম্বর, তার যে শিক্ষার্থী যে আধার কার্ড সেই আধার কার্ড দেখে এখানে আধার কার্ডের নম্বরটা সে বসিয়ে দেবে। মনে রাখতে হবে আধার কার্ডের যে নম্বরটা হয় সেটা 12টা ডিজিটের 12টা লেটারের কিন্তু নম্বর থাকবে। এরপরে তাকে দিতে হবে খাদ্যসাথী নম্বর, অর্থাৎ তার যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ডের নাম্বারটা দেখে এখানে ঘরটাতে কিন্তু তাকে বসাতে হবে। যদি তার PHH কার্ড থাকতে পারে, SPH কার্ড থাকতে পারে, তো যে কার্ড থাকবে RKS1 বা RKS2 যা থাকবে সেটা প্রথমে লিখে দেবে, তারপর নম্বরটা এখানে পাশে কিন্তু বসিয়ে দেবে। এরপর ব্যাংক অ্যাকাউন্ট আধার সিডেড কিনা এই ঘরটা একটু বলে দিই। ব্যাংক অ্যাকাউন্ট আধার সিডেড থাকলে অবশ্যই হ্যাঁ, আর না থাকলে না। কি করে বুঝবেন যে ব্যাংকের অ্যাকাউন্ট বইটা আধারের সাথে যুক্ত আছে কিনা? যদি এর জন্য অবশ্যই আধারের আমাদের একটা সাইট আছে, সেই সাইটে যেতে এবং সেইখানে আধার ব্যাংক স্ট্যাটাস বলে একটা অপশান আছে, সেই অপশানটা গিয়ে নিজের মোবাইলের থেকে আধার নাম্বার বসিয়ে সেখানে আমরা দেখতে পাবো যে আমাদের পাসবইয়ের সাথে আধার কার্ড যুক্ত আছে কিনা। যদি যুক্ত থাকে তাহলে কোনো অসুবিধা হবে না, যদি যুক্ত না থাকে সেক্ষেত্রে এই স্কলারশিপের অ্যামাউন্টের টাকাটা যখন তারা ছাড়ে, অর্থাৎ কর্তৃপক্ষ যখন ছাড়ে সরকার, তখন কি হয় ব্যাংকের সাথে আধার কার্ড সিড না থাকলে যুক্ত না থাকলে সে সমস্ত অ্যাকাউন্টে টাকা কিন্তু আসতে অসুবিধা হয়, বা অনেক ক্ষেত্রে আসে না, বেশিরভাগ ক্ষেত্রে আসে না, এটাই কিন্তু দেখা যায়। তো তার জন্য আপনারা অবশ্যই এই ঘরটাতে দেখবেন যে ব্যাংকের অ্যাকাউন্ট বইটা অবশ্যই আধার সিডেড আছে কি না, এবং যদি না থাকে তাহলে কিন্তু অবশ্যই ব্যাংকে গিয়ে আধার সিডেডটা করিয়ে নেবেন, তা নাহলে স্কলারশিপে টাকা ঢুকতে অসুবিধে হবে। এবং
এরপরে আছে সমস্ত সূত্র থেকে বার্ষিক আয়। তো এর জন্য ব্যাংক আধার, আচ্ছা একটা কথা না বলে নয়, বলে দিই, এই ব্যাংক অ্যাকাউন্টের আধার শিটের একটা ভিডিও আমার এই চ্যানেলেই দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে ব্যাংকের বইয়ের সাথে আধার নাম্বারটা যুক্ত করতে হয়। আচ্ছা, এরপরে আসি 17 নম্বর, সমস্ত সূত্র থেকে মোট যে বার্ষিক আয় সেটা কত, অর্থাৎ যিনি ঘরের গার্জেন থাকবেন তার যে বার্ষিক আয়, সেই বার্ষিক আয়টা এখানে কিন্তু বসিয়ে দেবে। তবে তার যাদের যেটা বার্ষিক আয় হবে এখানে কিন্তু বসিয়ে দেবে। এরপর দেখুন এখানে বলছে আমি অঙ্গীকার করছি উপরে সমস্ত তথ্য সঠিক। এই সমস্ত জিনিসগুলো একটু আপনারা ভালো করে পড়ে দেখে নেবেন। এরপর এই জায়গাটা কাটে আবেদনকারীর পিতা, মাতা বা অভিভাবক, অর্থাৎ আবেদনকারী যিনি অভিভাবক থাকবেন সেই অভিভাবক কিন্তু এই জায়গাটায় সই করবেন, আর এখানে আবেদনকারী সই করবেন। করার পর স্কুলে যিনি হেডমাস্টারমশাই থাকবেন বা হেডমাস্টারমশাই না থাকলে যিনি প্রধান হিসেবে থাকবেন সেই হেডমাস্টারমশাই এখানে সই করবেন, পুরো নাম দেবেন, সিল দেবেন, ঠিকানা, কোন রাজ্য এবং পিনকোড এখানে কিন্তু দিতে হবে। এরপর আয়, জাতি এবং বাসস্থান সংক্রান্ত যে শংসাপত্র, এই শংসাপত্র দেবেন কারা এটা একটু বলে দিই। দেখুন এখানে যে সমস্ত নামগুলো দেওয়া আছে, যেমন সাংসদ, বিধায়ক, মিউনিসিপ্যাল কমিশনার, পৌরপিতা, পঞ্চায়েতের প্রধান, তো এনারাই দিতে পারবেন আয়, জাতি এবং বাসস্থান সংক্রান্ত যে শংসাপত্র সেটা। তো যেহেতু আমরা এখানে আয়ের শংসাপত্রটা নেব, সেই জন্য তাদের কাছে গিয়ে আমাদের এখানে কিন্তু অবশ্যই একটাই তারা সিলমোহর দেবেন এবং এখানে তারা নিজেদের নামটা লিখবেন, কোন পদে আছেন সেই পদের নামটা লিখবেন, ঠিকানা এবং এখানে পিনকোড দেবেন। পিনকোড দেওয়ার পর এই কাজটা কমপ্লিট হয়ে গেলে এর সাথে আপনাদেরকে যে ডকুমেন্টসগুলো অবশ্যই দিতে হবে, প্রথমত আপনাদেরকে দিতে হবে ব্যাংকের পাসবইয়ের জেরক্স, বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেট, আধার কার্ডের জেরক্স, রেশন কার্ডের জেরক্স, ভর্তির রসিদ এবং এই মূল যে আমাদের আবেদনপত্র এর সাথে জুড়ে স্কুলে বা বিদ্যালয়ে আপনাদেরকে জমা দিতে হবে। এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর লাইক এবং শেয়ার করবেন, যাতে আপনি এবং আপনার মতো আপনার বন্ধু বান্ধবীরা সকলেই এটা সম্বন্ধে সঠিক ধারণা একটা পাই। এরপরে আমাদের আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সুস্থ এবং ভালো থাকেন। নমস্কার।